এমন একটা প্রযুক্তি যেটা ইনভেন্ট হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে সেটাকে 80 কোটি মানুষ ব্যবহার করা শুরু করে দেয়। মানব জীবনে এর আগে কোনো প্রযুক্তি এত কম সময়ের মধ্যে এত বিস্তার ঘটাইতেই পারে না যেটা 800 মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় যায়। আমি কথা বলতেছি এআই এর। প্রথম দর্শনে আপনার মনে হতে পারে যে এআই গুলো ফ্রিতেই খুব ভালো কাজ করতেছে, যেমন আমি প্রতিদিন চ্যাটজিপিটির সাথে চ্যাট করতেছি, জেমিনিকে দিয়ে বিভিন্ন রিসার্চ করাইতেছি, ক্লডকে দিয়ে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট করাইতেছি এবং এগুলো ফ্রিতেই অনেক ভালো সার্ভিস দিতেছে। এর মানে পেইড আরও ভালো সার্ভিস দিবে, এটা তো নিশ্চিত। পেইড আমি ফেবল 5 পাবো অথবা আরও ভালো ভালো মডেলগুলো পাবো। এর মানে পৃথিবীতে অবশ্যই এমন মানুষ আছে যারা এই পেইড সাবস্ক্রিপশনগুলো কিনতেছে এবং তাদের সংখ্যাও হয়তো অনেক বেশি। যদি আপনি এমনটাই ভাবেন তাহলে আপনি ভুল। যে 80% মানুষ এআইকে ব্যবহার করতেছে তার মধ্যে মাত্র 0.3% মানুষ পেইড সাবস্ক্রিপশন নিয়ে অথবা এআইকে টাকা দিয়ে সেটাকে ব্যবহার করতেছে, আর বাদ বাকি 99.7% মানুষ এআইকে ফ্রিতেই ব্যবহার করতেছে অথবা ফ্রি ক্রেডিটসগুলোকে কাজে লাগায় নিজের কাজ চালায় নিতেছে। এখন এই ম্যাসিভ 80 কোটি মানুষের মধ্যে যদি 99% মানুষই এআইটাকে ফ্রিতে ব্যবহার করে বা ফ্রি ক্রেডিটসে ব্যবহার করে, তাহলে কিন্তু এখানে এআই কোম্পানিগুলোর বিশাল লস আছে। কারণ একেতে এই মডেলগুলোকে রান করার জন্য তাদের অনেকগুলো জিপিইউ ডেটা সেন্টার রান করার প্রয়োজন পড়ে, যেখানে কিন্তু অনেক পরিমাণ খরচ, পানি, বিদ্যুতের ব্যাপার স্যাপার আছে। এমনকি ওপেন এআইকেও কিন্তু 2029 সালে $115 বিলিয়ন লোকসান গুনতে হবে। এখন এখানে আসল প্রশ্ন হইতেছে যে এআই আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দিতেছে। এমন অনেক কোম্পানি আছে যেগুলো এআই এর মাধ্যমে নিজেদের কাজগুলোকে অটোমেট করছে, যেমন Cast24। তারা সফলভাবে নিজের বিজনেসটাকে খুব ভালোভাবে অটোমেট করতে পারছে। রিসার্চ থেকে শুরু করে প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সবকিছুতে এখন এআই এর বিশাল প্রভাব আছে। তারপরও কেন মানুষ এআইকে কিনতেছে না? মাত্র 0.3% মানুষই কেন এআইকে কিনতেছে, আর বাকি 99.7% মানুষ কেন এআইকে কিনতেছে না? এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন, পৃথিবীর প্রায় 600 কোটি মানুষ আসলে জানেই না যে এআইকে কীভাবে ব্যবহার করতে হবে অথবা এফিশিয়েন্টলি কীভাবে ব্যবহার করা উচিত। কিন্তু এর মধ্যে যারা আবার এআইকে ব্যবহার করতেছে তাদের মধ্যে মাত্র 0.3% মানুষ এআই এর পেইড সাবস্ক্রিপশন নিতেছে। এখন ওপেন এআই এর সবচেয়ে বড় ইনকামের জায়গাটাই ছিল প্রতি মাসে $20 চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন, কিন্তু পরিসংখ্যান এখানে পুরো উল্টা কথা বলতেছে। যেখানে 2025 সালে তাদের প্রিমিয়ার গ্রাহকের সংখ্যা ছিল 4,40,00,000, সেখানে 2026 সালে এসে 80% কমিকে 90 লাখে নেমে আসার ঝুঁকিতে রয়েছে। মানে একবার ডাউনফলটা দেখো, কই ছিল আগে 4,40,00,000 আর কই এখন নাইম আছে সেটা 90 লাখের মধ্যে। এখন যখন ওপেন এআই এর পকেট খসে টাকা পড়ে যেতেছে, মানে তারা সাবস্ক্রিপশন বেচতে পারতেছে না, তখন তারা একটা বিজ্ঞাপন ভিত্তিক সস্তা সাবস্ক্রিপশন নিয়ে আসে, যেটা হইতেছে চ্যাটজিপিটি গো। এটা মূলত একটা $5 থেকে $8 সাবস্ক্রিপশন প্ল্যান ছিল, একটা চিপ সাবস্ক্রিপশন প্ল্যান। আর তাদের ওভারঅল প্ল্যানটা ছিল হচ্ছে মূলত আমরা 2026 সালের মধ্যে 11,20 কোটি ইউজার যেভাবেই হোক ম্যানেজ করব। কিন্তু ট্র্যাজেডি কি জানেন? মানে এত বড় যে ম্যাসিভ ডেটা সেন্টার আছে, সার্ভার আছে, সেগুলো চালানোর যে খরচ, তার খরচ আসলে $5 থেকে $8 সাবস্ক্রিপশন দিয়ে তোলা প্রায় অসম্ভব। এখন ব্যাপারগুলো আর একটু পরিষ্কারভাবে বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে যে কোম্পানিগুলোর খরচ আসলে কিরকম। শুধুমাত্র 2025 সালে ওপেন এআই নিট লোকসান করেছে $8 বিলিয়ন, যা প্রায় 1,000 কোটি ডলারের সমান। আর স্যাকরার রিপোর্ট অনুযায়ী 2026 সালে এটা গিয়ে দাঁড়াবে প্রায় $27 বিলিয়ন, আর 27 সালে কিন্তু এটা গিয়ে পৌঁছাবে প্রায় $63 বিলিয়ন। মানে একবার গ্যাপটা একটু খেয়াল করো। এখন এই 27 বিলিয়ন থেকে 63 বিলিয়নে যাওয়া মানে খরচ বাড়লো প্রায় 133%। অর্থাৎ 2029 সাল পর্যন্ত কিন্তু ওপেন এআই লস প্রায় $115 বিলিয়ন ক্রস করতে পারে। অর্থাৎ 30 সালের আগে তারা হয়তো কোনো প্রফিটের মুখ নাও দেখতে পারে। এখন এই যে ভয়াবহ খরচ, এই খরচটাকে সামাল দেওয়ার জন্য গুগল, অ্যামাজন, মেটা এগুলোর মতো কোম্পানিগুলো এনভিডিয়া চিপের থেকে তাদের যে নির্ভরশীলতা সেটাকে কমায় নিতেছে এবং নিজেদের কাস্টম চিপ বানানোর চিন্তা ভাবনা করতেছে। কিন্তু এই চিপগুলো যে বাজারে আসবে এবং প্রভাব ফেলবে তার জন্য কিন্তু আরো 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। অর্থাৎ 4 থেকে 5 বছর তাদেরকে আলটিমেট একটা রিস্কই থাকতে হবে। এখন এগুলো বুঝতে গিয়ে কিন্তু আমাদের মধ্যে আরেকটা প্রশ্ন চলে আসে যে এখন কোম্পানির লোকসান যদি এত বেশি হয় তাহলে সেখানে যে শেয়ার হোল্ডার আছে অথবা যারা ইনভেস্টর আছে তারা কি বসে আছে নাকি? একদমই না। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা এই 4 হাইপার স্কেলার 2026 সালে শুধুমাত্র এআই ইনফ্রাস্ট্রাকচার বা ক্যাপেক্স এর পিছনে ঢালছে প্রায় $725 থেকে $760 বিলিয়ন। 2026 সালে এর বাজেট ছিল $410 বিলিয়ন। অর্থাৎ এক বছরে ইনভেস্টমেন্ট বেড়েছে প্রায় 77 থেকে 85%। এখন এত কোটি টাকা ঢালতেছে কিন্তু আউটপুট আলটিমেটলি কিছুই না, বলতে গেলে তারা প্রফিটও করতে পারতেছে না। এর মানে অবশ্যই ইনভেস্টররা খেপে যাবে। এখন আলটিমেটলি কিন্তু তাই হয়েছে। একদিকে তারা ক্যাপেক্সে ইনভেস্টররা ঘোষণা দিছে, আর অন্যদিকে গুগল আর মেটার শেয়ার 6% কমে গেছে। এখন এই এআই কোম্পানি আর ডেটা সেন্টারগুলোর প্রভাব যে শুধুমাত্র শেয়ার মার্কেটে পড়তেছে তা না, এটা পুরো বিশ্বের মধ্যেই পড়তেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের গভর্নর নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন যে এই এআই ডেটা সেন্টারগুলো অতিরিক্ত পানি আর বিদ্যুৎ নিচ্ছে, যার কারণে স্থানীয় মানুষের জীবন দুর্বিষহ হইতেছে, সেই সাথে তারা নিজেদের খবর নিজেরাই খুঁড়তেছে। আপনাকে একটা মজার ঘটনা শোনাই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে নতুন ডেটা সেন্টারের জন্য 30 গিগাওয়াট বিদ্যুতের আবেদন জমা পড়ে আছে। 30 গিগাওয়াট বিদ্যুৎ, যেটা কিনা সেই রাজ্যের সর্বমোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থেকেও বেশি। মাত্র 100 মেগাওয়াটের একটা জিপিও ক্লাস্টার চালাতে কিন্তু একটা ছোটখাটো শহরের মতো বিদ্যুতের প্রয়োজন হয়। এখন এই বিশাল ইনফ্রাস্ট্রাকচারের বাইরে গিয়ে আমরা যদি কর্পোরেট কোম্পানিগুলোর দিকে তাকাই তাহলে সেখানে অবস্থা আরও করুন। প্রায় 80.3% প্রতিষ্ঠানিক এআই প্রজেক্ট ব্যবসায়িক লক্ষ্য পূরণে শতভাগ ব্যর্থ হয়। এর মধ্যে 33.8% প্রজেক্ট শুরুতেই বন্ধ হয়ে যায়।
28.4% প্রজেক্ট থেকে কোনো আয়ই আসে না, আর 18.1% পর্যন্ত খরচের টাকাই তুলতে পারে না। এখন কোম্পানিগুলো কেন এই খাতে ব্যর্থ, সেগুলো আসলে অনেক কারণ থাকতে পারে। তবে এর মধ্যে একটা কারণ হচ্ছে যে এআইকে খারাপ ডেটা দেওয়া, আরেকটা হতে পারে যে ভিত্তিহীন লক্ষ্য, আর আরেকটা হতে পারে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত পরিমাণে টাকা ঢালা। যাক, এবার আমরা কোম্পানিগুলোকে এক সাইডে রাখি এবং আসল প্রশ্নে চলে আসি। আর সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কেন এআইকে পে করে না, অথবা সাধারণ মানুষ কেন টাকা দিয়ে এআইকে ব্যবহার করতে চায় না। এর অন্যতম কারণ হতেছে মানুষ এখন বাস্তবমুখী হতে শিখতেছে। যেমন আমি কয়েকদিন আগে ইউটিউবে সার্চ করতেছিলাম ব্রুসলি দিয়ে, তারপর আমার সামনে এই রেজাল্টগুলো চলে আসে। এখন যাদের এই ধরনের এআই খাতে এক্সপিরিয়েন্স একটু কম, তারা হয়তো এখানে এআই ফুটপ্রিন্ট খুঁজে পাবে না, যে কারণে তারা কিন্তু কোনটা আসল ভিডিও কোনটা নকল ভিডিও সেটা ধরতে পারবে না। চারিদিকে ডিফেক ভিডিও, সোশ্যাল মিডিয়ায় এআই এর ভুয়া তথ্য আর নিখুঁতভাবে বানিয়ে ফেলা মিথ্যার হ্যালুসিনেশনের কারণে মানুষের মধ্যে এখন এক ধরনের বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি কিন্তু আমাদের প্রাইভেসি নিয়ে অনেক উদ্বেগ রয়েছে, যে আমাদের পার্সোনাল ডেটা ব্যবহার করে যে একটা এআই ব্যাকএন্ড ট্রেন করানো হচ্ছে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। যাকে এবার আমি আপনাকে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার ভিডিওর ম্যাক্সিমাম থাম্বনেল এখন এআই দিয়ে বানাই। যেখানে আগে আমি অনেক থাম্বনেল নিজে এডিট করতাম, বিশেষ করে আমি যখন আগে ফ্যাক্টর স্টিপে কাজ করতাম তখন সেখানে থাম্বনেলগুলো আমাকে নিজে এডিট করতে হতো। কিন্তু এখন ইউটিউবে আমি যে থাম্বনেলগুলো আপলোড করি সেগুলো সব কিন্তু এআই এর হেল্প নিয়ে আমি বানাই। অর্থাৎ এখানে কিন্তু আমার গ্রাফিক্স ডিজাইনের যে একটা কাজ অথবা পেরেশানি, সেটা কিন্তু অনেক কমে গেছে। সেই সাথে আমি যখন কোনো ভিডিওর স্ক্রিপ্ট লিখি তখন কিন্তু আমি সেখানে এআই এর হেল্প নেই বিভিন্ন রিসার্চ অথবা তথ্য সংগ্রহ করার জন্য। অর্থাৎ এখানে কিন্তু এআই কপি রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, কাস্টমার সার্ভিস এই কাজগুলোর মতো কাজগুলোকে মোটামুটি রিপ্লেস করে ফেলতেছে। এখন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এটা নিয়ে মাঝে মাঝে একটা ভয় ক্রিয়েট হয়, বিশেষ করে যারা এআই সম্পর্কে একটু কম নলেজ রাখে তাদের মধ্যে এই ভয়টা একটু বেশি থাকে। তারা মনে করে যে ছোট ছোট যেসব কাজ আছে সেসব কাজ হয়তো এআই রিপ্লেস করে দেবে, যার ফলে আমরা হয়তো জবলেস হয়ে যাব। এখন এই ভয়টা থেকে কিন্তু মানুষের মস্তিষ্কে এক ধরনের প্রতিরোধ তৈরি হয়, এক ধরনের এআই বিদেশি মনোভাব তৈরি হয়ে যায়। আপনি হয়তো চাইনিজ রুম আর্গুমেন্টের কথা শুনে থাকবেন। এআই মূলত একটা জটিল নেক্সট টোকেন প্রেডিক্টর, অর্থাৎ যে ভাষার গঠন বা সিনটেক্স বোঝে কিন্তু ভেতরের গভীর অর্থ বা সেমান্টিক্স বোঝে না। তার কোনো নিজস্ব সচেতনতা নেই। তাই যেখানে মানব জীবনের মূল্য বা নৈতিকতা জড়িত, সেখানে মানুষ বিকল্পহীন। অর্থাৎ এআই কখনো মানুষকে পুরোপুরি রিপ্লেস করতে পারবে না, কিন্তু এআই চাইলে মানুষের কাজকে অনেক বেশি সহজ করতে পারবে। এখন হয়তো এআই কোম্পানিগুলো অনেক বেশি ইনভেস্ট করতেছে, অনেক টাকা বার্ন করতেছে, অনেক পরিমাণ লোকসান করতেছে, কিন্তু ইন ফিউচার যখন তারা কোনো একটা সলিউশনে চলে যাবে তখন কিন্তু তারা এটা থেকে অনেক বেশি প্রফিট করতে পারবে। এখন এর উত্তর তো মানুষের কাছে আছে, কারণ মানুষ সবসময় কোনো একটা সমস্যার সম্মুখীন হলে সেটাকে সমাধান করেই ছাড়ে। এখন আসলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা মার্কেট আর টেকনোলজিক্যাল কারেকশন। এই দুটো কারেকশনের মাধ্যমে আমরা এআইকে আরও এফিশিয়েন্টলি ইউজ করতে পারবো, আমাদের কস্ট আরও কমবে। সেই সাথে আমাদেরকে বুঝতে হবে যে এআইকে কীভাবে ব্যবহার করতে হবে। সেই সাথে আমাদের কিন্তু এআইকে কোনো শত্রু ভাবলে হবে না, এআইকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ভাবতে হবে, যে কিনা আমাদের কাজকে আরও দ্রুত এবং সহজ করতে সাহায্য করবে। মানুষের জটিল মস্তিষ্কের সাথে এআই প্রসেসিং পাওয়ারটাকে যুক্ত করলে মানুষ আসলে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি চাইলে চ্যানেলটিকে লাইক করতে পারেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।